ক্রমাগত বিটিআর নির্বাচন। আমরা এই মুহূর্তে বিভিন্ন যে সকল প্রার্থী রয়েছে তাদের দ্বারে দ্বারে আমরা তাদের কথাগুলো মানুষের মাঝখানে তুলে ধরার জন্য একটা প্রয়াস, আর তারই অংশরূপে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে দেখছেন ইনি হচ্ছে বিটিসির এইবার মথনগুড়ি সমষ্টির, বাক্সার জেলার মথনগুড়ি সমষ্টির বিপিএফ দলের প্রার্থী আক্তারা বেগম। নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ। প্রচার কেমন চলছে তাই বলে? প্রচার এখন জনসাধারণের যেটা উৎসাহ উদ্দীপনা, সব জাতি জনগোষ্ঠীর মানুষের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি জনসাধারণের কাছে যাইতেছি, আশীর্বাদ নিতেছি, আর সব জনসাধারণের উৎসাহ উদ্দীপনার সাথে আমাকে আশীর্বাদ করছে। আর সেই নিয়ে আমি খুব ভালোভাবে মানুষের কাছে যাইতে পারতেছি। আমি দেখছি বিপিএফ দল হিসেবে আমরা তো যাওয়াবারও 17টা সিট পেয়েছিলাম। এইবারও বিটিসিতে আমাদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু বিপিএফ দলের প্রতি, মাননীয় হাগ্রামা মহিলারী স্যারের প্রতি, নাঙ্গলের প্রতীকের প্রতি মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা এবং আশীর্বাদ, এবং তারা অনুভব করছে যে মাননীয় হাগ্রামা মহিলারী স্যারের জড়িয়ে তারা বিটিসিতে মানে তাদের নিরাপত্তা, সুরক্ষা, কাজ, তাদের উন্নয়ন সেগুলো তুলে দিতে চায়। আর মথনগড়ি সমষ্টিটাও তার ব্যতিক্রম নয়, সেই নিয়ে খুব ভালোভাবে চলছে। বিগত সময় আপনি এই মথনগড়ি সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু সেইবারের ফলটা তেমন সন্তোষজনক হলো না। পুনরায় এইবার আপনি মানে মথনগড়ি সমষ্টিতে প্রার্থী। এইবার আপনি কি করে আশাবাদী যে এইবার আপনি ভালো একটা রেজাল্ট করবেন? হ্যাঁ, যাওয়াবার আমি 20 নং মথনগড়ি সমষ্টির থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, দলে আমাকে মনোনীত করে পাঠিয়ে দিয়েছিল। আর সেই জায়গায় বিজেপির সাথে আমার একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, আমি সেই জায়গায় সেকেন্ড পজিশনে রয়ে গেলাম। কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম না। আমি এই যে 11,700 মানুষে আমাকে যে ভোট দিল, এই মানুষগুলোর মাঝখানে ছিলাম। তাদেরকে কিছু না দিতে পারলেও তাদের পাশে ছিলাম, তাদের কাছে সবসময় যেতাম, বসতাম, কথা বলতাম। একটা অনুভব আমি মানে করতে পেরেছি যে মানুষের যাওয়া টার্মে যে ভুলটা করেছে সেই ভুলটা এইবার তারা শুধরণী করতে চায়। আমাদের একটা প্রশ্ন যে এইবার আপনি যেহেতু পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো এই মুহূর্তে আপনি কি করে আশা করেন কোন অংশটুক আপনাকে ভোটটা দিবে, মানে কিসের উপরে আপনি আশাভীত? হ্যাঁ, এইবার ফুল একটা আশা আমি না, আশা হয়েছে মাননীয় হাগ্রামা মহিলারী স্যার আর ওনার নাঙ্গল। মাননীয় হাগ্রামা মহিলারী স্যার, আপনারা দেখতে পেরেছেন যে মাননীয় হাগ্রামা মহিলারী স্যারে মাটির পাট্টা প্রদান করবে বলে উনি ঘোষণা করেছে। আর সেটা ওনার অ্যাকচুয়ালি মুখের কথার মানে ঘোষণা সেটা নয়। 2003 সনের 10 ফেব্রুয়ারি পর্যন্ত যে বিটিসিটা চুক্তি হয়েছিল, 10 ফেব্রুয়ারি পর্যন্ত যারা আছে তারা বিটিসির বাসিন্দা। আর এই বিটিসি চুক্তিটা ত্রিপাক্ষিক বৈঠকের জরিয়তে হয়েছিল। ভারত সরকার, আসাম সরকার আর এক্সবিএলটি মানে মাননীয় হাগ্রামা মহিলারী স্যারের নেতৃত্বে সেই বিটিসি চুক্তিতে যে সংবিধানের 6ষ্ঠ অনুসূচিতে সন্নিবিষ্ট করে যে এখানে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তির আধারে উনি বলছে যে এই বিটিসি অঞ্চলে অনেক মাটির সমস্যা আছে, সেটা সব জাতি জনগোষ্ঠীর আছে। আমি প্রথমে এইবার গভর্নমেন্টে আসলে আমি মাটির পাট্টা প্রদান করব, সেটা সব জাতি জনগোষ্ঠীর মানুষে অনুভব করছে তাদের মাটির পাট্টার প্রয়োজন। তারপরে মথনগড়ি সমষ্টিও তার ব্যতিক্রম নয়। আপনারা যদি একটু গ্রাউন্ড জিরো রিপোর্ট নেন, আপনারা দেখতে পারবেন যে আমাদের মথনগড়ি সমষ্টিতে অনেক জায়গা এখনও মেয়াদি হয় নাই। খাস মাটিতে আছে মানুষ, মানে জলাশয় মাটিতে আছে, আপনার যে ফরেস্ট ল্যান্ডে আছে, আপনার একশনিয়া মাটিতে আছে। সবাই চায় যে মাটির পাট্টার হয়ে আমরা আমাদের মানে সুরক্ষিত হিসেবে আমরা আমাদের মাটি ভেটি মজবুত করে আমরা এখানে থাকি, এইটা একটা। আর 2 নম্বর হলো, আপনারা কতটুক আপনাদের কাছে ইনফরমেশন আছে, নিশ্চয় আছে,
দেখবেন যে এই মথনগড়ি সমষ্টিতে সবচাইতে মানুষের অবস্থাটা খারাপ। এই যে বৃষ্টি এখন পড়ছে, বর্ষা, রাস্তাঘাট দিয়ে ঢুকতে পারবেন না, হাঁটতে পারবেন না। আমি ভাবছিলাম যে যেহেতু বিজেপি দলের তো বিজেপি দলটা তো একটু হিন্দু মুসলমান নিয়েই তাদের সেন্টিমেন্ট, হয়তো আমাদের মুসলিম এলাকাগুলোতেই কাজ করে নাই, না অনেক হিন্দু এরিয়ায়ও মানে রাস্তাঘাটের কাজ হয় নাই। তারা চায় যে উন্নয়ন হোক, রাস্তাঘাটগুলো ভালো হোক। তো মাটির পাট্টা, রাস্তাঘাট আর মহিলাদের প্রতি যেটা মাননীয় হাগ্রামা মহিলার ইস্তারে সবলীকরণের জন্য বছরই 1 কোটি টাকা করে একটা সমষ্টিতে ধার্য করেছে বছরই। তো সেটার উপরে যুবক ছেলেদের মানে যেটা কর্মসংস্থাপনের জন্য যে আঁচনি ঘোষণা করেছে ইত্যাদি করে। আর সবচাইতে বড় কথা হলো মাননীয় হাগ্রামা মহিলারি স্যারের যে 17 বছরের কামকাজ, সেই কামকাজের উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে মাটির পাট্টা, কুমির পাট্টা, হাগ্রামা মহিলারি স্যার ত্রিপাক্ষিক একটা আলোচনার মাধ্যমে সেটা করার প্রয়াস করলেন। কিন্তু আপনারা এই বিটিসিতে 17 বছর কাল আপনারা এই বিটিসিতে ছিলেন, এই জায়গাটায় কোথাও বা আপনাদের একটু ঘাটতি রয়ে গেল? 17 বছরটা হিসাব করতে সহজ। যেদিন বিটিসি চুক্তি হয়েছিল সেদিন বিটিসিতে কিচ্ছু ছিল না, না একটা চেয়ার ছিল, না একটা টেবিল ছিল, না একটা ঘর ছিল। আপনি যে ভরসা করছেন, আপনি সমষ্টিতে ভোটারের, আপনি কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি মানে আজকের তারিখে যে আপনি যেটা নাকি সব প্রত্যেকেরই একটা সাহস বা একটা আশা থাকে যে আমি এই কমিউনিটির ভোটটা বেশি পাবো, তো আপনি কোন কমিউনিটির ভোটের আশাটা বেশি করতেছেন? আমাকে সব কমিউনিটি ভোট দিবে, বিপিএফ দল সব কমিউনিটিকে নিয়ে, একটা নির্দিষ্ট কোনো কমিউনিটিকে নিয়ে বিপিএফ দল না, সব কমিউনিটির লোকে যাওয়া টার্মেও আমাকে ভোট দিয়েছিল। এইবার তুলনামূলকভাবে মোহাম্মদিয়ান ভোটটা একটু বেশি পাবে মনে হয়, সেটা আশাবাদী আমি। আশাবাদী? হ্যাঁ আশাবাদী, কিন্তু সব জাতি জনগোষ্ঠীর লোকে আমাকে ভোট দিবে। যদি তুলনামূলকভাবে মোহাম্মদিয়ান ভোটের একটু আশা আপনারা করেন, তাহলে এই জায়গায় প্রশ্ন আরেকটা রয়ে গেছে যে এই বিটিসিতে কিন্তু লাফিকুল ইসলামের মতো একজন মোহাম্মদিয়ান লিডার, তাকে কিন্তু এখানে হত্যা করা হয়। গভর্নমেন্ট কাদের? গভর্নমেন্ট এখন বিজেপি আর ইউপিপিএল এর গভর্নমেন্ট, প্রমোদ বড়ুর সরকার এখানে, আমাদের কোনো সরকার নেই। যদি তারা জানে তাদেরকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না, এটাও প্রশ্ন। হ্যাঁ তারা কেন ব্যর্থ হলো? আর আমি চাই লাফিকুল ইসলাম আমাদের লিডার ছিল, মানে আমাদের জাতীয় সংগঠনের একজন লিডার ছিল, একজন ভালো কর্মী হ্যাঁ ছিলেন। তার প্রতি কেন নেয়, তার ইস্যু টেনে যে বিটিসিতে সরকার তারা আনার সময়ে লোকের মাঝখানে এত বড় করে বলল, এই 5টা বছরে কেন তারা ব্যর্থ? কেন তারা মানে একজন মানুষও অ্যারেস্ট করে তারা কেন মানে ন্যায় দিতে পারলো না? এই ক্ষেত্রে প্রমোদ বড়ু সরকার ব্যর্থ। এতদিন কিছু একটা করা উচিত ছিল 5টা বছর সরকার তাদের, হ্যাঁ আমাদের দাবি এটা, তাদের প্রয়োজন ছিল দোষী যেই না হোক কেন তাকে অ্যারেস্ট করে পরিয়ারকে ন্যায় দিতে লাগছিল। সাধারণ মানুষের মাঝখানে এই প্রশ্নটা কিন্তু উঠছে, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদিয়ান অঞ্চল দিয়ে তারা বিপিএফ দলকে কিন্তু কিছু কিছু অঞ্চল দিয়ে মানে যেসব অঞ্চলে একেবারে মানে ডেভেলপমেন্টের কাজটা তেমন একটা হয়নি, সেই সকল অঞ্চল দিয়ে কিন্তু এই কথাটা উঠতেছে বারে বারে যে বিপিএফ দলকে আমরা কি করে মেনে নেব। যারা আমি ইউপিপিএল করে তারাই বলছে, বিপিএফ যারা করে আর বিপিএফকে যারা ভালোবাসে তারা বলে নাই। এটা ইস্যু টেনে আর রাজনীতি করা চলবে না, কারণ তারা ব্যর্থ। ইস্যু টেনে রাজনীতি করা চলবে না, তো তারা ইস্যু টানছে, বিরোধী ইস্যু টানছে, ইউপিপিএল এটা ইস্যু টেনেছে, হয়তো অন্য অন্য দল সংগঠনে ওটা ইস্যু টেনেছে, কিন্তু ইস্যু টেনে এইবার আর জনসাধারণের কাছ থেকে ভোট আদায় করা সম্ভব। বড় বলতেছে তাদের দাবি যে এই যে বিগত 5টা বছর যে হাগ্রামা দলের যে হাগ্রামা যে বিরোধী হিসাবে যে থাকলো, সে বিরোধীতে কোনোদিনও অ্যাসেম্বলিতে উপস্থিত থাকেনি, এই একটা দাবি কিন্তু প্রমোদ বড়ুর পক্ষ থেকে। মাননীয় হাগ্রামা মহিলারি স্যার বলছে এটা সরকার অবৈধ, কারণ 17টা সিট মাননীয় হাগ্রামা মহিলারি স্যার পেয়েছিল। হ্যাঁ এটা বাস্তব। উচিত মতে মানে অ্যাকচুয়ালি ওনাকেই আসলে আহ্বান করতে লাগছিল গভর্নমেন্ট বানানোর জন্য, হ্যাঁ সাংবিধানিক নিয়মে, কিন্তু ওনাকে তা না করে আপনারা জানেন লিলি হোটেলের যে খেলা, সেই খেলাটা খেলে অনৈতিকভাবে যে সরকার গঠন করলো, তারপরেও হাগ্রামা মহিলারি স্যারে সেখানে আপিল করলো যে এইটা মানে অনৈতিক সরকার। তো
তো তার জন্য ফ্লোর টেস্টের একটা ব্যবস্থা করছে, ফ্লোর টেস্টের একটা ব্যবস্থা করলো। ফ্লোর টেস্ট কীরকম করে করতে লাগে? ফ্লোর টেস্ট হলো যে প্রত্যেকজন যে এমসিএলএগুলো থাকে তাদেরকে ব্যালটে ভোট প্রদান গোপনীয়ভাবে নিজের মতে ভোট প্রদান করতে লাগে। তারা তা না করে ওপেনভাবে হাত উঠিয়ে যে ফ্লোর টেস্টের ভোট দিতে বলল, এটা তো সংবিধানে নাই, এটা ভারতীয় সাংবিধানিক নিয়মেই পড়ে না। তাইলে এই সরকারটা অবৈধ, এই সরকারটা ইলিগেল সরকার। ইলিগেল সরকারে মাননীয় হাগ্রামা মহিলারি কেন সাপোর্ট করবে? তার জন্যই উনি একদিনও অ্যাসেম্বলিতে যান নাই। কিন্তু যেহেতু বিরোধী দলে থাকলো, তার জন্যই সেখানে বিরোধী দলপতি আমাদের আগের প্রাক্তন দেরহাসাদ বসুমতারি, এখনকার এমসিএলএ, ওনাকে বিরোধী দলের দলপতি বানিয়ে ওনার নেতৃত্বে যে এমসিএলএগুলো আছে তারা অ্যাটেন্ড করেছে। ইলিগেল সরকারে হাগ্রামা মহিলারি স্যার কোনোদিন সাপোর্ট করতেই পারে না, কারণ সে বিটিসির নির্মাতা। 17 বছর এখানে সে শাসন করেছে। আপনি বলছেন এর আগে একটু এড়িয়ে গিয়েছে যে আপনারা তখন মাটির পাট্টা কেন দিলেন না? মাটির পাট্টা অনেক জায়গায় দিয়েছে। আমরা 10টা সাব ডিভিশন পেয়েছি, আমরা 4টা জেলা পেয়েছি, 39টা ডিপার্টমেন্ট আমাদের বিটিসিতে ডিপার্টমেন্ট ছিল। সেই ডিপার্টমেন্টগুলোর অফিসার, ইঞ্জিনিয়ার ইত্যাদি করে 3rd গেট 4th গেট এগুলো মেকআপ করেছে। তারপরে অনেক জায়গায় মাটির পাট্টা দেওয়া শুরু করে দিল। তারপরে যখন 2019-এ একটা ডিসিশন নিয়ে 2020-এ 500 মন্ডল ট্রেনিং করে নিয়ে আসছিল, মাটি জরিপ করে সেটেলমেন্টটা শুরু করবে, কারণ বিটিসি চুক্তির আধারে কাজগুলো শুরু করেছিল। তখনই লিলি হোটেলের রাজনীতিতে এসে আমাদের সরকার যখন থাকলো না, আমাদের সেই ট্রেনিং প্রাপ্ত মণ্ডলগুলো এখনও মজুত আছে। মাননীয় হাগ্রামা মহিলারি স্যারের সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আবার শুধু আপনি মথনগুড়ির প্রার্থী নন, শুধু আপনি মথনগুড়ির প্রার্থী নন, আপনি কিন্তু বিপিএফ দলের একজন নেত্রী। গোটা বিটিসির আপনি বিপিএফ দলের একজন সবলী নেত্রী একজন। তো আমাদের প্রশ্ন এটাই যে এইবার যদি আপনারা সরকার যদি একক সংখ্যাগরিষ্ঠতা যদি পান, তাহলে এই যে উচ্ছেদের যে একটা এই চলছে, দাবামা চলছে, একটা উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে যে মানুষের মাঝখানে যে একটা উত্রাবল একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের ভূমিকাটা বিটিসিতে কেমন হবে? তার জন্যই মাননীয় হাগ্রামা মহিলারি স্যার আগে মাটির সেটেলমেন্টের কথা চিন্তা করছে, যে মাটি যদি সেটেলমেন্ট হয়ে যায়, মাটি যদি মেয়াদি হয়ে যায়, কোথা থেকে এই উচ্ছেদ আসবে? সব জাতি জনগোষ্ঠীর মানুষের ভালো কাজ করবে বলেই সাংবিধানিক নিয়মে মানুষে কি করে ভোটাধিকার সাব্যস্ত করে, আর সেখানে এক একজন প্রতিনিধি বানায়। গভর্নমেন্ট আসে সব জাতি জনগোষ্ঠীর মানুষকে সুরক্ষা, অধিকার এবং ডেভেলপ করার জন্য। তো সেই ক্ষেত্রে হাগ্রামা মহিলারি স্যার চিন্তা করেছে, প্রথমেই আমি এই মাটির সমস্যাটা আমি সমাধান যদি আমি করতে পারি, তাইলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো দিন এখানে উচ্ছেদের কথা। মাননীয় হাগ্রামা মহিলারির পরেও যদি কোনো সরকার আসে, কারণ একটা সরকার আজীবন থাকে না, যদিও আসে, যাতে মানুষের এই শাস্তি যেটা সেটা যাতে না হতে পারে। আর তার জন্যেই মানুষের এই শাস্তির থেকে, মানুষের এই কষ্ট থেকে পরিত্রাণ করার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা দাবি আরেকটা উঠে আসছে বারবার প্রমোদ বড়ুর পক্ষ থেকে, অর্থাৎ ইউপিপিএল বা অন্যান্য যে সকল দল রয়েছে তাদের কাছ থেকে এই দাবিটা উঠে আসতেছে বারবার। হাগ্রামা মহিলারির সময় বিটিসিতে যে হিংসা, হত্যা, লীলা, ঘরবাড়ি পুড়ে দেওয়া, মানুষকে হত্যা করা, এই ধরনের যে কথাগুলো যে উঠে আসছে, এটা কতটুকু বাস্তবিকতা, এটা কেমন ভাবে নিচ্ছেন আপনারা? যারা এই হিংসা যারা এই হত্যা হিংসা আন্দোলন করেছিল এই বিটিসি অঞ্চলে, কারা করেছিল? আপসুয়া আন্দোলন করেছিল, ডিভাইড আসাম 50-50, তার সাথে এনডিএফবিরা সেখানে একত্রিত হয়ে এত গন্ডগোল করেছিল। এখানে আপনারা জানেন ননকে খাগড়াবাড়িতে আজকে যদি আপনারা সেখানে দেখেন, সেই জায়গায় হত্যা কে করেছিল? চার্জশিটে আপনারা দেখবেন কার নাম আছে, এনডিএফবিদের নাম আছে। আজকে যারা এই জায়গায় অশান্তির সৃষ্টি করেছিল, তারা এই গাদি দখল করার জন্য অহরহ মানুষের উপরে অত্যাচার করে তারা
মানে অত্যাচার করেছিল, যার কারণে এখন তারা কি করেছে, তারাই এসে আবার মানে 12টা সিট পেয়ে বিজেপির সাথে একত্রিত হয়ে তারা অ্যালায়েন্সে গভর্নমেন্ট করেছে। তার মানে সেই সময় যেটা নাকি হ্যাঁ, হত্যালীলা ছিল, হ্যাঁ, এরাই সেই সময় করেছে। যে অত্যাচারটা ছিল সেটা কি এরাই রাজনৈতিক করেছে। ছিল না জাতিগত ছিল? জাতিগত রাজনৈতিক এগুলো আমি বুঝি না, কিন্তু তারা আসলে তো মানুষের উপরে অত্যাচার করেছে, রাজগাদি দখল করার জন্যই করেছে। আর যারা অত্যাচার করেছে তারাই আজকে প্রমোদ বড়ুর সঙ্গে ইএমএমসিএলে, আপনারা একটু তদন্ত করে দেখুন, তারাই আজকের দিনে ইএমএমসিএলে। ধন্যবাদ, সময় যথেষ্ট নিলাম আপনার। বহুত ধন্যবাদ। মানে মানে কঠোর কঠোর প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমাদের কথা হলো। তো শুধু আমরা এইটুকুই বলবো যে সম্মুখেই বিটিসি নির্বাচন, আর সেই নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দিয়ে কিন্তু আক্তার তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে মুখ্য প্রতিদ্বন্দ্বী রয়েছে গৌতম দাস বিজেপি দলে। তো আমরা আশা করি আগামী দিনে এই বিটিসি ঠিক আগের মতো করে শান্তি এবং শৃঙ্খলার মাধ্যম দিয়ে যাতে বিটিসির নির্বাচন হয়ে তারা যাতে একটা সরকার যেই কেন না করুক, সুষ্ঠু এবং সুস্থ সরকার যাতে হতে পারে, এটাই কিন্তু বিটিসিবাসী তারা আশা এবং প্রত্যাশা, তারা এই নিয়েই কিন্তু আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল আসাম, আর সেই আসামের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমরা যখনই আমাদের নির্বাচন আসে তখন আমরা আনন্দ মুখর পরিবেশের মাঝখানে থাকি, কারণ আমাদের এই নির্বাচন কোথাও হিংসা এবং হত্যালীলা হয় না। ইলেকশন যতই আসুক, নির্বাচনের সময় নির্বাচন যে যে দল করবে তার ব্যক্তিগতভাবে সে ব্যক্তিগত তার দলের আধিপত্য সে জাহির করবেন, কিন্তু নির্বাচন যাওয়ার পরে আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যেরকম করে এক দল আর এক দলের কর্মীর প্রতি তাদের যেটা নাকি প্রতিহিংসা থাকে, সেই হিংসা কিন্তু আমাদের আসামে নেই। তাই আমরা আশা করব আগামী দিনে প্রতিজন ভোটার তাদের ভোট দিয়ে ভোটাধিকার সাব্যস্ত করবেন, সুন্দর এবং সুষ্ঠু একটা সরকার গঠন করবেন, এই আশা রেখেই কিন্তু প্রতিজন রাজনৈতিক দল, আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আশাটাই করতে পারি। ক্যামেরায় শুভদের সঙ্গে আমি কৃষ্ণদেবী, টিটিএন সত্য সংবাদ। ম্যাডাম সময়